প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয় আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাহেব আলী, প্রভাষক, বাংলা বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বাংলা শব্দ গঠন প্রক্রিয়ার একটি অংশ উপসর্গ নিয়ে। আমাদের বাংলা ভাষায় যে শব্দ ভাণ্ডার আছে, এই শব্দ রাতারাতি একদিনে গঠিত হয়নি। নানা প্রক্রিয়ায়, নানা সময়ে বিভিন্ন ভাষাবিদদের হাত ধরে বা মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে নানা সময় এই শব্দগুলো সৃষ্টি হয়েছে। এই শব্দগুলো যেগুলো আছে এর বাইরেও নানা সময়ে ভাষাবিদরা প্রয়োজনের তাগিদে নতুন নতুন শব্দ সৃষ্টি করেন এবং তাদের ব্যবহৃত সেই শব্দগুলো পর্যায়ক্রমে মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে সেটাও ভাষার মধ্যে খুব সহজে প্রচলিত হয়ে যায়। তো আজকে যেহেতু আমরা উপসর্গ নিয়ে কথা বলবো, তো উপসর্গের মতো আর কি কি প্রক্রিয়ায় আমাদের ভাষায় নতুন নতুন শব্দ সৃষ্টি হয় সে সম্পর্কে আগে একটু প্রাথমিক ধারণাটা লাভ করি। আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সাধারণত চারটি প্রধান উপায়ে এই শব্দগুলো গঠিত হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে প্রত্যয় যোগে, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। আর কি উপায়ে আর আছে উপসর্গের সাহায্যে, শব্দের শুরুতে উপসর্গ যোগ করে নতুন নতুন আরো অর্থবোধক শব্দ তৈরি করা যায়। এর বাইরে আছে সন্ধির সাহায্যে, মানে সন্ধির সাহায্যে দুইটা পদের সন্ধির মাধ্যমে আরো নতুন নতুন শব্দ তৈরি করা যায়। এবং আছে সমাস, সমাসের মাধ্যমেও আমরা আমাদের ভাষায় নতুন নতুন নানা শব্দ তৈরি করতে পারি। এই চারটির বাইরেও আরো কিছু ধরন আছে যেগুলোর মাধ্যমে আমরা শব্দ তৈরি করতে পারি, যেমন শব্দ দ্বৈতের সাহায্যে। এছাড়াও আছে পদ পরিবর্তনের সাহায্যে, পদ পরিবর্তন করে আমরা আমাদের ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করে থাকি। একটু উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক একটা শব্দ হচ্ছে বাদ। বাদ শব্দের অর্থ হচ্ছে কথা। এই বাদ শব্দটির সঙ্গে যদি আমি ই প্রত্যয় যোগ করি, বাদ একটা শব্দ, এই শব্দের সঙ্গে আমি যখন ই প্রত্যয় যোগ করব তখন হয়ে যাবে বাদী। বাদ মানে আমরা যেমনটা বলছিলাম কথা, বাক্য। তো এই যে বাদ যে শব্দটি ছিল এর সঙ্গে যখন আমি বলছি ই প্রত্যয় যোগ করছি তখনই হয়ে যাচ্ছে এটা বাদী। আর বাদী শব্দের অর্থ হচ্ছে যিনি মামলা বা অভিযোগকারী, যিনি মামলা মোকদ্দমার ক্ষেত্রে অভিযোগ দায়ের করেছেন, বাদী। আবার বোন একটি শব্দ, এই শব্দের সঙ্গে আমি যদি আই প্রত্যয় যোগ করি, এই আই প্রত্যয় যোগ করলে হয়ে যায় বোনাই। বোন শব্দটা ছিল, এর সঙ্গে আই প্রত্যয় যোগ করে হয়ে গেল বোনাই। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি যে একটা শব্দের সঙ্গে, মানে প্রকৃতির সঙ্গে যদি আমরা প্রত্যয় যোগ করি তাহলে নতুন নতুন শব্দ তৈরি করা যায়, শব্দ গঠিত হয় সেটার মাধ্যমে। উপসর্গের মাধ্যমে কিভাবে শব্দ গঠিত হয়, যেমনটা আমরা এর আগে দেখলাম যে বাদী এটি শব্দ ছিল, বাদ থেকে একটা নতুন শব্দ হয়েছে বাদী। এই বাদী শব্দের আগে আমি যদি বি বসাই তাহলে হয়ে যাবে বিবাদী। মানে ঠিক বাদীর উল্টা যে চরিত্র সেটাকে বোঝানোর জন্য, সেই শব্দটাকে বোঝানোর জন্য আমরা এই বিবাদী শব্দটা কিন্তু ব্যবহার করি। তাহলে বিবাদী শব্দটা গঠিত হচ্ছে কিভাবে, এই যে বাদী শব্দের আগে একটা বি উপসর্গ বসছে, যখনই বি উপসর্গ বসলো তখনই কিন্তু একটা নতুন শব্দ তৈরি হলো। কিংবা আমি যদি বলতাম বাদ, এই বাদ শব্দের আগে যদি বলতাম বি তাহলেও কিন্তু একটা নতুন শব্দ তৈরি করা যেত। বাদ এরপরে আমি যদি বলি বিবাদ, সেটা কিন্তু আরেকটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। এবার আমরা যদি বলি বাদ শব্দের আগে অনু বসাই, অনু উপসর্গ বসাই, তাহলেও কিন্তু একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়ে যায়। কিংবা বাদ শব্দের আগে আমি যদি প্রবাদ প্র শব্দটা বসাই, প্র উপসর্গটি বসাই, তাহলে কিন্তু একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। এভাবে আমি যদি সন্ধির সাহায্যে শব্দ গঠন করি সেটাও হয়ে যায়। কিভাবে, বাদ শব্দের আগে আমি যদি ধ্বনি বসাই, ধ্বনি শব্দটি বসাই, ধ্বনি, এই যে ধ্বনি যোগ বাদ সমান সমান ধন্যবাদ। বাদ শব্দের থেকেই আর একটা নতুন শব্দ তৈরি হলো ধন্যবাদ। ধ্বনি শব্দ তো একটা অর্থ বহন করে, বাদ শব্দটা একটা অর্থ বহন করছে। আবার এই দুইটা আলাদা আলাদা অংশ একত্র হয়ে সন্ধির মাধ্যমে যে নতুন শব্দটি গঠিত হচ্ছে সেটাও কিন্তু আরেকটা আলাদা নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়ে যাচ্ছে। এরকম ভাবে সন্ধির সাহায্যে শব্দ গঠন করা যায়। আবার কখনো কখনো সমাসের সাহায্যে আমরা শব্দ গঠন করছি, সেটা যেমন একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বাগদার দত্তা।
সমান বাগদত্তা। এই যে বাগ দ্বারা দত্তা সমান সমান বাগদত্তা, এটা কিন্তু একটি সমাসের প্রক্রিয়া এই শব্দটা গঠিত হচ্ছে। এই বাগদত্তা শব্দটা কিন্তু আগে থেকে ছিল না। এই যে বাগ দ্বারা দত্তা এই শব্দটা এই বাক্যাংশটুকুই সংক্ষিপ্ত আকারে হয়ে যাচ্ছে শব্দটি বাগদত্তা। কিংবা আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহ চিহ্নিত আসন, এই যে অংশটি একটি বাক্য সদৃশ অংশ, এইটাই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সিংহাসন। তাহলে এই অংশটাকে আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে শব্দটা গঠিত হলো, এই বাগদত্তা কিংবা সিংহাসন, এটা কিন্তু সমাসের মাধ্যমে হচ্ছে। আবার কখনো কখনো শব্দ দ্বৈতের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন আমরা করতে পারি। যেমন ধরা যাক একটা শব্দ হচ্ছে বক। বক মানে একটা পাখি। আমি যদি ওই বক এবং শব্দের পাশে আরো একটা বক শব্দ যোগ করি, বক 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 বক, তখন কিন্তু আর সেটা কোনো একটা পাখিকে বোঝাচ্ছে না, বরং অনর্গল যখন মানুষ কথা বলছে তাদেরকেই কিন্তু এই যে বক বক শব্দটিকে বিরক্তি সূচক যখন কথা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, তখন কিন্তু ওইটা বোঝানোর জন্য আমরা এই শব্দটা ব্যবহার করি, বক বক। কিংবা টন টন, টন শব্দটা যখন একাধিকবার আমরা ব্যবহার করছি, টন টন, কিংবা ঠন ঠন, এ জাতীয় যে শব্দগুলো আমরা ব্যবহার করি শব্দ দ্বৈত, মানে একই শব্দ যখন দুইবার ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করি, সেটা কিন্তু ওই শব্দ দ্বৈতের সাহায্যে হচ্ছে। আবার কখনো কখনো পদ পরিবর্তনের করেও আমরা শব্দ গঠন করতে পারি। যেমন ধরা যাক পৃথিবী একটি শব্দ, পৃথিবী। পৃথিবী একটি বিশেষ্য শব্দ। এই বিশেষ্য শব্দটারে আমরা যদি বিশেষণ পদে রূপান্তর করি, তখন হয়ে যায় পার্থিব। তাহলে পৃথিবী বলতে যা বোঝায়, পার্থিব বলতে কিন্তু ঠিক তা বোঝায় না। পৃথিবী একটি গ্রহকে বোঝাচ্ছে, আবার এই গ্রহের যে বিষয় আসা, সেটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে পার্থিব। একটি সম্পূর্ণ আলাদা অর্থ বহনকারী শব্দ এটি। পৃথিবী থেকে নতুন শব্দ তৈরি হলো পার্থিব। আবার জগৎ শব্দটা থেকে জগৎ শব্দটার পদ পরিবর্তন করে হয়ে যাচ্ছে জাগতিক, এটি আরেকটি শব্দ। এরকম ভাবে আমরা আমাদের বাংলা ভাষায় নিত্য নতুন শব্দ তৈরি করে থাকি। এর বাইরে আসলে কিছু শব্দ আগে থেকে তৈরি হয়ে আছে, মানে কিছু প্রক্রিয়া ছিল, যেমন বাগধারার সাহায্যে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। আমরা যদি বলি অর্ধচন্দ্র, অর্ধ মানে তো অর্ধেক, আর চন্দ্র মানে তো চাঁদ, কিন্তু আমরা এই অর্ধচন্দ্র বলতে কিন্তু আসলে অর্ধেক চাঁদ বোঝাই না, বরং আমরা গলা ধাক্কা শব্দটা বুঝেই থাকি। অর্ধচন্দ্র বলতে আসলে গলা ধাক্কা এই বিষয়টাকে বুঝিয়ে থাকি। তো এরকম ভাবে আসলে আমাদের ভাষায় নিত্য নতুন ভাবে শব্দ তৈরি হয়। কিন্তু ওই যে বললাম, এই যে বাগধারার মতো বিষয়গুলো আসলে আগে থেকে যেহেতু তৈরি হয়ে আছে, এগুলো আর নতুন করে হয়তো তৈরি হচ্ছে না, হবে না। কিন্তু এই প্রক্রিয়াগুলো এখনো বহমান, চলমান। এই যে প্রত্যয় যোগ করে কিংবা উপসর্গের মাধ্যমে অথবা সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে শব্দ নিত্য নতুন ভাবে গঠিত হচ্ছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে এবার আমরা উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দ গঠন করছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে করছে, এবং তার শ্রেণীগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। উপসর্গ, যেহেতু আমরা আজকে উপসর্গ নিয়ে আলোচনা করব, এই উপসর্গের ক্ষেত্রে সংজ্ঞাটা কি বলা হচ্ছে, বলছে অর্থহীন অথচ অর্থদ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের আগে যুক্ত হয়ে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলছে। একটা জিনিস কিন্তু মাথায় নিতে হবে আমাদের, যে অর্থহীন মানে যার কোনো অর্থ নেই, আবার অর্থদ্যোতক মানে যার অর্থ সৃজন করার একটা ক্ষমতা আছে, এরকম যেসব অব্যয়সূচক শব্দ আছে আমাদের ভাষায়, যেগুলো আবার শব্দের আগে বসে। কোন শব্দের আগে? কৃদন্ত শব্দ হতে পারে অথবা নাম শব্দ হতে পারে। কৃদন্ত মানে তো আমরা জানি ক্রিয়াপদ থেকে বা ক্রিয়াপদ থেকে যেসব শব্দ তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ, কৃদন্ত পদ কিংবা এই যে নাম শব্দ, এই দুইটার কোন একটা আগে বসে যখন সে ওই শব্দটার আগে যে শব্দটি ছিল সেই শব্দটার অর্থের সংকোচন করাচ্ছে, কখনো কখনো বা সম্প্রসারণ করাচ্ছে, অথবা তার কোনো না কোনো একটা পরিবর্তন ঘটাচ্ছে, এরকম যে শব্দগুলো আছে, যে অব্যয় পদগুলো আছে, সেগুলোকেই বলছে উপসর্গ। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। মানে আমরা যেমনটা আগে বলছিলাম যে অর্থবাচকতা অর্থ হচ্ছে এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, স্বাধীন কোনো অর্থ নেই। মানে উপসর্গ যে অংশটুকু সেটা আসলে স্বাধীনভাবে
বাক্যে ব্যবহৃত হয় না। যেমন আমরা যদি যেমনটা এর আগে একটা ব্যবহার করলাম প্রবাদ, প্রো শব্দটা কিন্তু আমরা স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহার করি না, স্বাধীন কোনো অর্থ নেই, সে বাদ শব্দটার আগে বসে একটা নতুন অর্থ তৈরি করছে। এই জন্য এর কোনো এটুকু দেখতে পাচ্ছি যে এর কোনো নিজস্ব অর্থ নেই। কিন্তু আরেকটা কি আছে, কি বলছে, অর্থ দ্যোতকতা আছে। অর্থ দ্যোতকতা মানে হচ্ছে ওই যে নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে, একটা ব্যঞ্জনা সৃষ্টি করার ক্ষমতা আছে। তো এই জন্যই এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সময় নানা রকম পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। তো আমাদের সেই দিক থেকে এই অর্থবাচকতা বলতে কি বোঝায় এবং অর্থদ্যোতকতা বলতে কি বোঝায়, এই বিষয়টি নিয়ে মাথায় রেখে আমরা যদি এটা আলোচনা করি তাহলে খুব সহজে এটার আলোচনা ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারবো। তো এখন আমরা আমাদের বাংলা ভাষায় যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আমরা আমাদের ভাষায় যে উপসর্গগুলো ব্যবহার করি সেখানে আসলে খাঁটি বাংলা উপসর্গের পাশাপাশি কিছু বিদেশি উপসর্গ ঢুকে গেছে। এই খাঁটি বাংলা উপসর্গের মধ্যে যেগুলো আছে তার বাইরেও সংস্কৃত উপসর্গ থেকে তো কিছু আসছেই, সঙ্গে বিদেশ থেকে, বিদেশ বিভূমি থেকে নানাভাবে তাদের ব্যবহৃত কিছু উপসর্গ আমাদের ভাষায় কিন্তু ঢুকে যাচ্ছে। সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করব। শুরুতে আমরা আমাদের খাঁটি বাংলা যে উপসর্গগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 20টি। এর মধ্যে কি কি আছে? অসোহা, উনপাতি, অঘারাম, অনা, অজ, আর, আব, আন, ইতি, ভরকু, শাকদ, আর সর্বশেষ হচ্ছে আশুবিনী। আমি এখানে 4টি ভাগে এইটাকে বিভক্ত করেছি যাতে আমরা ছন্দ আকারে একটু পড়ে মনে রাখতে পারি। এটা মনে রাখার সুবিধার জন্য এইভাবে সাজানো হয়েছে মূলত, যে অসোহা, উনপাতি, অঘারাম, অনাওয়াজ, আরাবান, ইতি, ভরকু, শাকদ, আর আশুবিনী। এই আশুবিনীর একটা বিশেষত্ব হচ্ছে এটা যেমন খাঁটি বাংলায় আছে ঠিক তেমনি আবার সংস্কৃত ভাষাতেও এই আশুবিনী অংশটি আছে। এই আশুবিনী যে উপসর্গ 4টি এটি আছে। সংস্কৃত 20টি উপসর্গ আমরা একটু দেখে নিই কি কি আছে। প্রথমে আছে পুরো, পরা, পরিপতি, অপপি, অতি, অধি, অভি, অবনীর, অনুদূর, উপশম, ওদ এবং সর্বশেষ আশুবিনী। আমরা যেমনটা আগে বলছিলাম যে আশুবিনী এটা বাংলা ভাষায়ও আছে, বাংলা উপসর্গের মধ্যেও আছে, আবার সংস্কৃত ভাষার মধ্যেও এই সংস্কৃত উপসর্গ হিসেবে এই 4টি আছে। কিন্তু এখন প্রশ্ন হলো এই আশুবিনী এটা আমরা কখন কোনটা উপসর্গ, কোন উপসর্গ হিসেবে এটাকে চিহ্নিত করব? দুইটাই তো সংস্কৃত ভাষায় আছে আবার বাংলা ভাষাতেও আছে, বাংলা উপসর্গ হিসেবে আছে। এটা নির্ধারণের একটা পথ হচ্ছে যখন এই উপসর্গটুকু বাংলা শব্দের আগে বসবে তখন আমরা সেটাকে বাংলা উপসর্গ বলবো। যেমন উপসর্গটুকু যদি বাংলা ভাষার আগে বসে, বাংলা শব্দের আগে বসে, তাহলে সেটাকে বলবো খাঁটি বাংলা উপসর্গ। যদি উপসর্গটি সংস্কৃত শব্দের আগে বসে তাহলে সেটাকে সংস্কৃত উপসর্গ হিসেবে চিহ্নিত করব। এবার আমরা দেখব আমাদের ভাষায় যে ফার্সি উপসর্গগুলো আছে এগুলোর মধ্যে সাধারণত 10টি আমরা খুব বেশি ব্যবহার করি। এর মধ্যে হচ্ছে এইগুলো, একটা হচ্ছে বে, ব, বর, কম, বদ, না, নিম, ফি, দরকার। এই 10টি ফার্সি উপসর্গ আমরা আমাদের ভাষায় হরহামেশাই ব্যবহার করি। এরপরে আছে আরবি কিছু উপসর্গ। 4টি উপসর্গ আমরা সাধারণত ব্যবহার করি। এই 4টি হচ্ছে গড়, আম, লা, খাস। আমরা যদি মনে রাখার সুবিধার্থে এইভাবে প্রশ্ন আকারে একটু পড়ি যে গড়, আমলা, খাস, তাহলে আমাদের সহজেই মনে থাকবে। আমরা এভাবে বলতে বলবো যে গড়, আমলা, খাস। ধরে নেব যে গড় হচ্ছে একজনের নাম, তার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে সে আমলা খায় কিনা, যে গড়, আমলা, খাস। ঠিক তেমনি ভাবে আমরা ফার্সি উপসর্গটা এভাবে মনে রাখতে পারি যে বেবর হচ্ছে একজনের নাম, সে একটু বেশি বদমাইশ টাইপের, যে বদমাইশ যেহেতু হওয়ার কারণে তাকে বলা হচ্ছে বেবর, কম বদ না মানে বেশ বদ, নিমফি দরকার, যে তাকে আসলে নিমফি দিলে সে ঠান্ডা হয়ে যাবে। এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। এর বাইরে আমরা কিছু ইংরেজি উপসর্গ ব্যবহার করি। এর মধ্যে 4টি বেশি হয় ব্যবহৃত। একটা হচ্ছে যে হাফ, ফুল, হেড, সাব। এই 4টি উপসর্গই, এই যে ইংরেজি উপসর্গ আমরা বেশি ব্যবহার করি। তো আমরা তো মোটামুটি এখন উপসর্গ যেগুলো ব্যবহৃত হয় আমাদের ভাষায় সেগুলো জানলাম। এবার আমরা আমাদের ভাষায় যে উপসর্গ ব্যবহৃত হচ্ছে এই উপসর্গগুলো কি কাজ করে, এই উপসর্গ ব্যবহার করে ভাষাবিদরা আসলে কি কি কাজ করেন
সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। তার আগে আমরা ওই যে উপসর্গের সংজ্ঞার সময় আমরা তো দেখছিলাম যে উপসর্গের আসলে অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই যে তার যে অর্থদ্যোতকতা আছে, এই দ্যোতকতা আসলে কি কাজ করে, অর্থদ্যোতকতার মাধ্যমে আসলে সে তার কাজটা কিভাবে নিষ্পন্ন করে সেটা একটু বোঝার চেষ্টা করব এখন। উপসর্গের সবচেয়ে বড় কাজ হচ্ছে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। এর বাইরেও আরো কিছু কাজ সে করে থাকি। সেগুলো কি কি? যেমনটা আমরা বলছিলাম যে অর্থবোধক শব্দ তৈরি করছে, এর পাশে কখনো কখনো এমন হয় যে সে শব্দটা আগে বসে শব্দের অর্থ যেটা আছে সেটার পূর্ণতাকে সাধন করছে, কিংবা এমন হয় অর্থের সংকোচন ঘটাচ্ছে, কিংবা কখনো কখনো অর্থটার সম্প্রসারণ ঘটাচ্ছে। এর বাইরে আর একটা বড় কাজ করে, সেটা হলো সেই যে শব্দটি ছিল সেই শব্দটির অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলছে, মানে একেবারে নতুন রূপ লাভ করছে, যেটা ছিল ঠিক তার বিপরীতধর্মী একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরা যাক একটা শব্দ হচ্ছে যান। যান শব্দ মানে হচ্ছে যে আমরা জানি যন্ত্রচালিত একটা বাহন। এখন এই যন্ত্রচালিত বাহন শব্দটির আগে আমরা যদি অভি নামক উপসর্গটি যোগ করি তাহলে হয়ে যায় অভিযান। তাহলে যান বলতে যে বোঝাচ্ছে একটা যন্ত্রচালিত বাহন, যখন বলছে অভিযান তখন কিন্তু সেটার বাহন নির্দেশ করছে না, বরং একটা প্রতিরোধমূলক ব্যবস্থাকে নির্দেশ করছে। প্রতিরোধমূলক একটা ব্যবস্থা। তো এই যে যান থেকে তাহলে একটা নতুন শব্দ তৈরি হলো। আবার আমি যদি বলি নয়ন, নয়ন মানে তো আমরা জানি চোখ। এই চোখ শব্দের আগে, অর্থাৎ নয়ন শব্দটির আগে যদি আমি উপসর্গটি বসাই তাহলে হয়ে যায় উপনয়ন। উপনয়ন মানে হচ্ছে পৈতা। তাহলে নয়ন বলতে যা বোঝাতো, পৈতা বলতে কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা অর্থ তৈরি হয়ে গেল উপনয়ন। আবার কখনো কখনো ওই যে বলছিলাম পূর্ণতা সাধন করে কিভাবে, ধরো জায়গায় একটা শব্দ হচ্ছে আদর। আদর মানে হচ্ছে যত্ন। এখন এই আদর শব্দের আগে যখন বলবে সমযোগ উপসর্গ, যে বসতি সম উপসর্গ যখন বসছে তখন হয়ে যাচ্ছে সমাদর। সম উপসর্গটা বসার পরে হয়ে গেল সমাদর। তাহলে আদর শব্দটার একেবারে পরিপূর্ণতা দান করছে এই সমাদর শব্দটি। একই রকম ভাবে দুপুর, দিনের মানে মধ্যভাগের যে সময়, দুপুর 12টার পরের মানে 12টার পরে যে সময়টি নির্দেশ করছে, সেই দুপুর শব্দটার একেবারে চূড়ান্ত মুহূর্তটাকে নির্দেশ করার জন্য আমরা শব্দটা ব্যবহার করি ভর দুপুর। এটা কিভাবে গঠিত হলো? ওই যে দুপুর শব্দের আগে ভর উপসর্গটা বসার পরে। তো এই ভর উপসর্গটা বসার পরে কিন্তু দুপুর শব্দটার একেবারে পূর্ণতা সাধিত হচ্ছে। দুপুর শব্দটার বলতে যা বোঝাতো, এই দুপুর শব্দটার একেবারে পূর্ণতা নির্দেশ করছে ভর দুপুর, মানে একেবারে চূড়ান্ত মুহূর্ত ভর দুপুর। ঠিক এখানে যেমন পূর্ণতা সাধন করলো, আবার কখনো কখনো সংকোচনও ঘটায়। কিভাবে? ধরা যাক একটা শব্দ বন। বন মানে আমরা জানি যে বিস্তৃত, মানে গাছপালা বেষ্টিত এরকম একটা জায়গা, বিস্তীর্ণ এলাকা। কিন্তু বন শব্দের আগে যখন উপসর্গটি বসছে তখন কিন্তু সেটা সেই বিস্তীর্ণ বিশাল এলাকাকে আর নির্দেশ করছে না, বরং এই বনের চাইতে একটু ছোট ছোট কোনো একটা অঞ্চলকে নির্দেশ করছে, গাছপালা বেষ্টিত একটা অঞ্চল, যেটা হয়তো পরবর্তীতে তৈরি করা হয়েছে। তো এই যে বন থেকে একটু ছোট পরিসরের যে অঞ্চল, গাছপালা বেষ্টিত অঞ্চল, সেটা বোঝানোর জন্য আমরা উপবন শব্দটি ব্যবহার করছি। মানে এই বন থেকে অর্থটা একটু সংকুচিত হয়ে যাচ্ছে, উপবন হচ্ছে। একই রকম ভাবে গ্রহ শব্দটা একটু সংকুচিত হয়ে হয়ে যাচ্ছে উপগ্রহ। কিভাবে? এই উপসর্গটা বসার কারণে। গ্রহ শব্দের যে অর্থ, সেখান থেকে কিন্তু এই অর্থটা একটু সংকুচিত হয়ে যাচ্ছে। উপগ্রহ মানে একটু ছোট কিছুকে বোঝানোর জন্য আমরা এই উপগ্রহ শব্দটা ব্যবহার করছি। কখনো কখনো ওই যে সম্প্রসারণ ঘটে অর্থের। কিভাবে? পূর্ণ শব্দটার যে অর্থ, সেখানে আমি যদি তার আগে যদি উপসর্গটি বসাই তখন হয়ে যায় পরিপূর্ণ কিংবা সম্পূর্ণ। এই যে এগুলো কিন্তু অর্থটাকে একেবারে সম্প্রসারিত করে দিচ্ছে। কিংবা যদি বলি জয়, জয় শব্দটার আগে আমি যদি বি উপসর্গ বসাই তখন হয়ে যায় কিন্তু বিজয়। জয় থেকে বিজয়, অর্থাৎ একটা সম্প্রসারিত অর্থ দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে। জয় বলতে যা বোঝাতো, বিজয় শব্দটা দিয়ে আরো, বিজয় শব্দটা কিন্তু আরো একটু সম্প্রসারিত অর্থকে নির্দেশ করছে, মানে বিশাল আকারের যে অর্থ সেটাকে নির্দেশ করছে বিজয়। আবার শব্দের অর্থের পরিবর্তনও করছে। কিভাবে? ওই জয় শব্দটা ধরি,
জয় শব্দের অর্থ হচ্ছে, জয় শব্দটা থেকে জয় শব্দের মধ্যে আমরা যদি পরা উপসর্গটি বসাই জয় শব্দের আগে, তখন হয়ে যায় পরাজয়। মানে জয় শব্দের যে অর্থ, পরাজয় বলতে কিন্তু তার বিপরীত অর্থকে নির্দেশ করছে, মানে একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো উল্টা যে অর্থটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই পরাজয়। একই রকম ভাবে আদর শব্দটার আগে আমরা যদি অনা উপসর্গ বসাই, তখন হয়ে যায় অনাদর, মানে একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, উল্টা অর্থ হয়ে দাঁড়াচ্ছে। তো এইভাবে দেখা গেল যে একটা উপসর্গ কখনো কখনো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করছে, সেখান থেকে কখনো পূর্ণতা সাধন করছে, কখনো অর্থটাকে সংকুচিত করে যাচ্ছে, কখনো সম্প্রসারণ করছে, কখনো বা পরিবর্তন করে ফেলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি আমাদের আজকের উপসর্গের সামগ্রিক আলোচনা। আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ।